ক্লাস 12-এ আমরা শুধু খালি লজিক পড়ব। ক্লাস 11-এ ভারতীয় দর্শন, পাশ্চাত্য দর্শন তোমরা পড়ে এসেছো। ক্লাস 12-এ এসে আমরা দেখো শুধু খালি লজিক পড়ব, মানে যুক্তিবিজ্ঞান পড়ব। এবার যুক্তিবিজ্ঞান পড়তে গেলে, লজিক পড়তে গেলে আমাদের বচন জানতে হবে, যুক্তি জানতে হবে। বচন আমরা 4টে বচনের উপরেই লজিকটাকে নিয়ে যাব, অর্থাৎ 4টে বচনের উপরেই লজিকটা নির্ভর করছে। সেই 4টি বচন কি কি? এ, ই, আই, ও। তাহলে দেখো আমার এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েল থাকে আমাদের ইংরেজিতে, কিন্তু লজিকে অ্যারিস্টটল কি করলেন? তিনি এই 4টি বচন নিলেন। তিনি এই 4টি বচন নিয়েই তার লজিকটাকে দাঁড় করালেন। তাই লজিক পড়তে গেলে আমাদের প্রথমে বচন মেন, বচন আমাদের জানতেই হবে। তাহলে আমাদের কোনটা এ বচন, কোনটা ই বচন, কোনটা আই বচন, কোনটা ও বচন আমরা বুঝবো কি করে? এর জন্য কয়েকটা রুলস আমাদের জানতে হবে। নিয়মগুলো যদি আমরা জেনে রাখি বা আমাদের জানা থাকে, তাহলে কিন্তু এই বচন কোন বাক্যটি কি বচন হবে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বচন আর কিছুই নয়, বচনটা কিন্তু বাক্য থেকে আসছে। তোমরা বাংলা ব্যাকরণে তোমরা বাক্য পড়েছো, বাক্য কাকে বলে ইত্যাদি ইত্যাদি পড়েছো। আর এই বাক্যগুলো পড়তে গিয়ে তোমরা অ, আ, হ্রস্ব দীর্ঘ তোমরা জেনেছো, শিখেছো। ঠিক সেই রকম সেই বাক্য থেকে আমরা লজিকে বচনে রূপান্তর করব, যেটাকে আমরা বলি ব্যাকরণ সম্মত বাক্য থেকে যুক্তিবিজ্ঞান বাক্যে রূপান্তর। এই যুক্তিবিজ্ঞান বাক্যে রূপান্তর করতে গেলে আমাদের এই 4টি বচন আমাদের জানতে হবে। তাহলে 4টি বচন জানতে গিয়ে আমরা যে রুলসগুলো পড়বো, নিয়মগুলো পড়বো, আমি এক এক করে নিয়মগুলো বলছি, দেখো তোমরা লিখে নাও আর মনে রাখো। তোমরা আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তে বলছি, তোমরা নিয়মগুলোকে মনে রাখো বা আমার কথা শুনে শুনে তোমরা লিখে নিতে পারো। প্রথম নিয়মটা হবে, যদি কোনো বাক্যের মধ্যে সর্বতভাবে সার্বিকভাবে যে কেহ, সমস্ত, প্রত্যেকে ইত্যাদি শব্দ থাকে, তাহলে সেই বাক্যটিকে আমি এ বচনে রূপান্তর করব। এই এ বচন যে বলেছিলাম না, এ বচনে রূপান্তর করব। তাহলে কোনো একটি বাক্যকে এ বচনে রূপান্তর করব কখন? যদি একটি সদর্থক বাক্যের মধ্যে সকল, আমি 2-1টা লিখে দিয়েছি, সকল, সমস্ত, যে কোনো, যে কেহ, সর্বত, প্রত্যেক, সার্বিকভাবে এই রকম শব্দগুলি থাকলেই তাকে আমরা এ বচনে রূপান্তর করব। আর এই বাক্যটি যদি নর্থক হয়, নেগেটিভ চিহ্ন থাকে, তাহলে সেটিকে আমরা ও বচনে রূপান্তর করব। এখন দেখা যাক তাহলে বাক্যটি কেমন হবে। যদি আমরা বলি প্রত্যেক মানুষ মরণশীল, প্রত্যেক মানুষ মরণশীল, তাহলে এটি একটি বাক্য, এটা কিন্তু বচন নয়। তাহলে বাক্য আর বচনের মধ্যে পার্থক্য সেটা আমি বলে দিচ্ছি। তাহলে আমি রুলসের মধ্যে আমার কি ছিল, যে প্রত্যেকে, যে কোনো, যে কেহ ইত্যাদি শব্দ একটি সদর্থক বাক্যের মধ্যে থাকলে সেটিকে আমরা এ বচনে রূপান্তর করব, আর বাক্যটি নর্থক থাকলে ও বচন করব। তাহলে এটি একটি সদর্থক বচন, কেন এখানে নেগেটিভ চিহ্ন নেই, তাই এটিকে আমরা এ বচনে রূপান্তর করব। এ বচনে রূপান্তর করতে গেলে কিভাবে লিখতে হবে দেখো। প্রথমে আমরা এ লিখব, এ বচন। তাহলে এর একটা মানক থাকে, সেটা বলে দিচ্ছি তোমাকে। তাহলে এর কি হবে?
সকল মানুষ হয় মরণশীল। দেখো এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আছে। পাঁচটা কিন্তু আলাদা আলাদা নাম আছে। এটা আমরা এ বচনে রূপান্তর হবে, এই রুলস অনুযায়ী আমরা পেয়ে গেছি। প্রত্যেক থাকার জন্য আমরা এ বচনে রূপান্তর করেছি। তাহলে এইগুলো তাহলে কি? এটি আমরা যুক্তিবিজ্ঞানে রূপান্তর করলাম। যুক্তিবিজ্ঞানে কতগুলো অংশ আছে দেখো, 5টি অংশ আছে, পার্ট আছে। এইটাকে বলা হয় বচন। বচন এইটাকে বলা হয় মানক। মানক। এইটাকে বলা হয় উদ্দেশ্য। তোমরা বাংলায় পড়েছো উদ্দেশ্য। এইটা বিদেহ, সেটাও তোমরা বাংলাতে পড়েছো, একটি পড়ে থাকবে। এইটা হলো সংযোজক। সংযোজক সংযোজক মানে কি জানো তো? এটা উদ্দেশ্য, এটা বিদেহ। উদ্দেশ্য বিদেহের মধ্যে সংযোগ করা, সংযোগ স্থাপন করা। সংযোজক দু প্রকার হতে পারে, একটা সদর্থক, একটা নঅর্থক। আমরা সদর্থকটা দেখালাম, কেন এ বচন তাহলে সদর্থক বচন। তাই এই প্রত্যেক শব্দটা যখন একটা বাক্যের মধ্যে যখন থাকলো, সেটাকে আমরা এ বচনে রূপান্তর করলাম। এটা সদর্থক বচন, তাই এ সদর্থক বচনে আমরা রূপান্তর করলাম। তাহলে আমরা এখানে পাচ্ছি সংযোজক, তাহলে দু প্রকার পেলাম। সংযোজক তাহলে দু প্রকার কি কি আছে? হয় আর নয়, এই দুটো আছে, হয় আর নয়। আর আমি যে এ ই আই ও এই যে চারটে যে বচন বলেছিলাম, চারটে বচনের মধ্যে এটি হলো হয়, এটি নয়, এটি হয়, এটি নয়। তাহলে এ বচনটা সদর্থক বচন, আই বচনটা সদর্থক বচন, ই বচনটা নঅর্থক বচন, ও বচনটা নঅর্থক বচন। তাহলে এইবার আমাদের যে নিয়মটা যে বলেছিলাম, যে প্রত্যেকে যে কোনো ইত্যাদি শব্দ একটা বাক্যের মধ্যে থাকলে সেটা এ বচন হবে। দেখো এটা এ বচন হয়ে গেল। আমি আরো যদি একটা উদাহরণ নিই, আমি দেখো যে কোনো মানুষ চিন্তাশীল, যে কোনো মানুষ চিন্তাশীল, এই একটি বাক্য। এটা কি বচন হবে? আমাদের চারটে বচন বলা আছে, কি বচন হবে? এই যে কোনো থাকার জন্য, আর এটি যেহেতু একটা সদর্থক বচন, তাহলে এ বচন হবে। তাহলে আমরা দেখো এই আগে যে বচন, মানক, উদ্দেশ্য, সংযোজক, বিদেহ যে ছিল, দেখো পরপর সেটা থাকবে। দেখো এ দিলাম। এবার মানব, এ বচনের মানবটা কি? সকল। সকল এইটা উদ্দেশ্য, তাহলে সকল মানুষ। সংযোজক হয় বিদেহ, এইটা বিদেহ, চিন্তাশীল। সত্যি তো, বাস্তবে আমরা জানি যে সব মানুষই চিন্তাশীল। এইবার তাহলে এই বাক্যের মধ্যে যদি নঅর্থক চিহ্ন থাকে, তাহলে ও বচন হবে বলেছিলাম। তাহলে ও বচন যদি হয়, তাহলে আমি একটা বাক্য সেরকম বলছি, দেখো মানুষ দয়ালু নয়। দেখো মানুষ দয়ালু নয়। আচ্ছা, এই
তোমার আচ্ছা এইটা আমি আলাদা একটা উদাহরণ দিলাম, এই উদাহরণটা আমি আলাদা একটা উদাহরণ দিচ্ছি। আমি যদি উদাহরণ একটা নিই, উদাহরণ যদি আমি নিই যে কোনো মানুষ স্বার্থপর নয়। দেখো যে কোনো শব্দটা আছে, এটা নঅর্থক বাক্য। নঅর্থক বাক্য হলে ও বচন হয়ে বলেছিলাম। দেখো ও বচন, ও বচনে এইখানে আমি আর একটা লিখে রাখি, আর একটা লিখে রাখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা মুছে দিচ্ছি। মানব, এর মানব কি হবে বলেছিলাম? সকল। সকল। ইর মানব হবে কোন, আর আইর মানব হবে কোন কোন, ওর মানব হবে কোন কোন। এটা উদ্দেশ্য, এটা সংযোজক হয়, এটা বিদেহ। এটা উদ্দেশ্য, এটা সংযোজক হবে নয়, এটা বিদেহ। আই বচনে কোন কোন, তারপরে হবে উদ্দেশ্য, তারপরে হবে হয় সংযোজক, তারপরে হবে বিদেহ। আই বচন, ও বচনে কোন কোন, তারপরে হবে উদ্দেশ্য, তারপরে হবে নয় সংযোজক, তারপরে হবে বিদেহ। দেখো এ ই আই ও উদ্দেশ্য কার কি মানব হবে এইখানে আমি লিখে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ও বচন, ও বচনে মানব কি হবে? কোন কোন। কোন কোন মানুষ উদ্দেশ্য হয়ে যাবে। দেখো উদ্দেশ্য, মানুষ সংযোজক নয় স্বার্থপর। স্বার্থপর। তাহলে আমাদের প্রথম রুলস ছিল যে কোনো, যে কেহ, সকল, সমস্ত, প্রত্যেক, প্রত্যেকে, সর্বত, সার্বিকভাবে এইসব শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে বাক্যটি যদি সদর্থক হয় তাহলে এ বচন হবে, বাক্যটি যদি নঅর্থক হয় তাহলে ও বচন হবে। এই যে কোনো এই শব্দটা থাকার জন্য নঅর্থক বচন হয়েছে ও বচন। ব্যাস, এই একটা রুলস হয়ে গেল। এবার নেক্সট রুলস দেখো। নেক্সট রুল, যদি কোনো বাক্যের মধ্যে কোনো কোনো কিছু কিছু, সাধারণত, প্রায়, প্রায় কিছু, 1%, 99%, এই 1%, 99% ইত্যাদি শব্দ বাক্যের মধ্যে, সদর্থক বাক্যের মধ্যে থাকে তাহলে সেটি হবে আই বচন। আর যদি নঅর্থক বাক্যের মধ্যে থাকে তাহলে সেটি হবে ও বচন। রুলস গুলো আমি বলে দিচ্ছি। দেখো, যদি কোনো বাক্যের মধ্যে কোনো কোনো কিছু কিছু, প্রত্যেক, সার্বিকভাবে, অধিকাংশ, প্রায়শ, সম্ভবত, কখনো কখনো, অল্প সংখ্যক, অধিকাংশ, প্রায় প্রত্যেকে, প্রায় সব, এইসব শব্দগুলো কোনো বাক্যের মধ্যে থাকলে সেই বাক্যটি হবে সদর্থক থাকলে আই বচন, নঅর্থক থাকলে ও বচন। যদি আমি বলি কোনো 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 মানুষ দয়ালু, কোনো কোনো মানুষ দয়ালু, দয়ালু, তাকে কোনো কোনো এই শব্দ দুটি আছে,
এটা সদর্থক বাক্য। তাহলে এটিকে আমি যুক্তিবিজ্ঞানে যখন রূপান্তর করবো, রুলস অনুযায়ী কি সদর্থক থাকলে আই বচন হবে। তাহলে আই বচন, আই বচনে কি হবে, কোনো কোনো, দেখো তাহলে এক ড্যাশ দিলাম, দিয়ে কোনো কোনো, কোনো কোনো সদর্থক হবে উদ্দেশ্য, তার আগে মানুষ, কোনো কোনো মানুষ হয় দয়ালু। এইবার নর্থক বচন কি হবে, তাহলে এই সদর্থক বাক্যের মধ্যে ছিল বলে আমরা বলেছি। এইবার যদি নর্থ বাক্য দিকে বলি, আমি আর একটা যদি সদর্থক বাক্য যদি আর একটা বলি তোমাদেরকে, দেখো সাধারণত লেখকরা হয় কবি, সাধারণত লেখকরা হয় কবি। এই যে সাধারণত শব্দটা আছে, সদর্থ বাক্য আছে, তাই বা আমি যদি এটাও না বলি, এটাও যদি না দিয়ে নিই, সাধারণত লেখকরা কবি, এটি যদি আমি বলি, তাহলে দেখো এটা সাধারণত শব্দ থাকার জন্য এটা আমরা আই বচন করব। তাহলে আই বচন করব, কোনো কোনো লেখক কবি। দেখো এই যে পাঁচটা, এই পাঁচটা আছে নাকি দেখে নাও। এইটা বচন, এটা মানব, এটা উদ্দেশ্য, এটা সংযোজক, এটা বিধেয়। প্রত্যেকটা বাক্যের মধ্যে, প্রত্যেকটা যুক্তিবিজ্ঞান বচনের মধ্যে পাঁচটা করে অংশ থাকবেই থাকবে। তাহলে এবার সদর্থক বাক্য আমি তোমাদেরকে দেখালাম। এবার নর্থ বাক্য যদি আমি বলি, তাহলে দেখো আম টক, আমি কিন্তু এইটা বললাম। দেখো এখানে কিচ্ছু নেই, কোনো 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 কিছু কিছু অধিকাংশ কিচ্ছু নেই। আম টক, আমাদের পৃথিবীতে বা আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে যত আম আছে সব আম কি টক? নিশ্চয় সব আম টক না। তাহলে এই বাক্য অর্থ অনুযায়ী আমাকে বচনে রূপান্তর করতে হবে। তাহলে এটা আই বচন হবে, কেন এটা সদর্থক বাক্য। তাহলে আই বচন করার সময় বলবো কোনো কোনো আম হয় টক। যদি আমি বলি আম টক নয়, এই একটা কথা আমি পেলাম, তাহলে সঙ্গে সঙ্গে তখন ও বচন হয়ে যাবে। ও বচন হবে কোনো কোনো আম নয় টক। দেখো এবার আরো কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরো দু একটা উদাহরণ নিই। বৈজ্ঞানিকরা দার্শনিক হতে পারে। যদি আমি এইরকম একটা বাক্য পাই, আমি বৈজ্ঞানিকটা দার্শনিক হতে পারে, কিন্তু সকল বৈজ্ঞানিক দার্শনিক নয়। এটা কিন্তু এ বচন হবে না, এটা ও, এটা আই বচন হবে সদর্থক বলে। তাহলে কোনো 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 বৈজ্ঞানিক হয় দার্শনিক।
দার্শনিক। এইরকম অনেক উদাহরণ আছে। তোমরা যে কোনো বই থেকে এই রুলস অনুযায়ী বাক্যগুলোকে দেখবে, তার থেকে যুক্তি বিজ্ঞান বাক্যে রূপান্তর করবে। করার সময় প্রবলেম হলে আমাকে বলবে, আমি সব দেখিয়ে দেবো। আমাদের এটা যেমন ভিডিওতে যেমন রেকর্ডিং হয়ে যাবে, তোমাদের কাছে পৌঁছে যাবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি সেগুলোকে সলভ করে দেবো। তোমাদের যুক্তিবিজ্ঞান বাক্যে রূপান্তর করা ঠিক হয়েছে কিনা সেটাও আমি বলে দেব। ব্যাস, আমি তো দুটো রুলস বললাম। এবার আর একটা রুলস দেখো, এটা অনেক উদাহরণ আছে, আমি কয়েকটা উদাহরণ দিলাম, দুটো একটা দিলাম, কারণ অনেকগুলো নিয়ম বলতে হবে তো। নেক্সট রুলস দেখো, যদি কোনো বাক্যের মধ্যে কিছুই না, কোনো না, কখনো না, কেহ না, এই রকম শব্দগুলি থাকে, তাহলে সেই বাক্যটিকে রূপান্তর করার সময় আমরা ই বচনে রূপান্তর করব। কোনো নয়, কিছুই নয়, এই রকম যদি থাকে, উদাহরণ দিয়ে বলা যায়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোনো নয় বলা হয়েছে, তাহলে কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাহলে এইটা যদি আমি বলি, কেউই আইনের ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এইটা যদি আমি বলি, দেখো, কেউই নয়, কখনোই নয়, কিছুই নয়, এই রকম শব্দগুলি কোনো বাক্যের মধ্যে থাকলে সেটিকে আমরা ই বচনে রূপান্তর করব। দেখো, বাস্তব দিক থেকে দেখো, সত্যি তো আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটা তো আমাদের ব্যাকরণ সম্মত বাক্যে বললো, আবার শুনলাম, কিন্তু আমরা যুক্তিবিজ্ঞান বাক্যে আমরা কিভাবে রূপান্তর করব, এটাই তো আমাদের। কেননা এখানে বচন, মানব, উদ্দেশ্য, সংযোজক, বিদেহ আমাদের সাজিয়ে লিখতে হবে। বাংলায় বলতে গেলে আমরা তো আমাদের মতো করে গুছিয়ে বলে দিই, কিন্তু এইরকম প্রত্যেকটা অংশ বাংলাতে আসে না, আমরা প্রয়োজন হয় না আমাদের, কিন্তু যুক্তিবিজ্ঞানে রূপান্তর করতে গেলে আমাদের প্রয়োজন হয়। তাহলে আমরা বচন দিলাম, মানব কি দেবো, ই বচনে মানব কি আছে দেখো, কোনো আর নয়। তাহলে কোনো, কোনো, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দেখো এখানে মানুষটা কিন্তু উৎস আছে, আমাদের সেটাকে উদ্দেশ্য হিসাবে নিতে হবে। তাহলে কোনো মানুষ নয় আইনের ঊর্ধ্বে। কোনো মানুষ নয় আইনের ঊর্ধ্বে, এইটার উদ্দেশ্য, এটা সবটাই হলো বিদেহ। কোনো মানুষ নয় আইনের ঊর্ধ্বে, এইটা আমরা সহজ করে আমরা বলতে পারি। আর একটা কথা মনে রাখবে, পড়াতে পড়াতে এগুলো কথাগুলো আসবে, আমি বলেও দেবো। সবসময়ের জন্য আমরা যুক্তিবিজ্ঞানে যখন আমরা রূপান্তর করব, তখন আমরা বর্তমান কালে বাক্যটা যেন, বচনটি যেন থাকে, প্রেজেন্ট টেন্স যেন থাকে। যদি আমরা এইটাকে এইভাবে সহজভাবে আমরা রূপান্তর করলাম, কিন্তু এটাকে এভাবেও আমরা রূপান্তর করতে পারি, কোনো মানুষ নয় মানুষ যে আইনের ঊর্ধ্বে। তারপরে এটাকে আর এভাবে বলা যায়, কোনো মানুষ নয় মানুষ যে আইনের ঊর্ধ্বে। দেখো, যে আইনের ঊর্ধ্বে বর্তমান কালের মধ্যে আমরা রাখলাম, এইটাকে আমরা হয়তো তোমাদের বইতে বিধেয়টা সরাসরি এইরকম নেই, তোমরা বাক্যটাকে সাজিয়ে নেওয়ার জন্য এইরকম কথাগুলি তোমরা ব্যবহার করতে পারো প্রেজেন্ট টেন্সের জন্য। তাহলে এইটা উদ্দেশ্য হয়ে গেল।
এটা সবটাই বিধেয় হয়ে গেল। সংযোজকের পরে যে অংশটা থাকবে সেটা সবটাই বিধেয়, সংযোজকের আগে যে অংশটা থাকবে সেটা হলো উদ্দেশ্য। দেখো 5টা আছে, দেখো ই বচন 1 2 3 4 5, এটা সবটাই তোমার বিধেয়। এইটি হলো এই বচনের এই নিয়মের উদাহরণ। আরো যদি আমি বলি উদাহরণ, প্রচুর উদাহরণ আছে, করতে করতে অনেক উদাহরণ আসবে। আমি যদি বলি মানুষ দেবতা, মানুষ দেবতা, আমরা কিন্তু সাধারণ মানুষের কথা বলবো, আমরা কিন্তু এই বিশেষ বিশেষ মানুষের কথা নিয়ে আলোচনা করব না। মানুষ দেবতা এটুকুই আমরা পাবো, আর কিচ্ছু পাবো না। কিন্তু তোমাকে তুমি বুঝে নিতে হবে যে এটা কি বাক্য আমরা করবো, কি বচনে আমরা রূপান্তর করবো। এটা কিন্তু ই বচনে রূপান্তর করতে হবে। কোনো মানুষ নয় দেবতা, দেখো সবগুলি আছে, কোনো মানুষ নয় দেবতা। মানুষ অমর, কোনো মানুষ নয় অমর। এই রকম কথাগুলি আমরা বলবো। তাহলে আজকে, কারণ আগে একটা ভিডিওতে তো বেশি করে দেখানো যাবে না, তাহলে আজকে 2টি নিয়ম, আমি 3টি নিয়ম বললাম, আর একবার তোমাদেরকে সামারি হিসেবে বলে দিই। প্রথম নিয়মটা বলেছি, যদি কোনো বাক্যের মধ্যে সকল সমস্ত প্রত্যেকে যে কেউ সার্বিকভাবে সর্বতভাবে ইত্যাদি শব্দ থাকে, সেই বাক্যটি যদি সদর্থক হয় তাহলে সেটি এ বচন হবে, বাক্যটি নঅর্থক হলে ও বচন হবে। এক নম্বর। দ্বিতীয়ত বলেছিলাম, যদি কোনো বাক্যের মধ্যে কোনো কিছু কিছু, সাধারণত, অধিকাংশ, বেশিরভাগ, 1%, 99% এই শব্দগুলি থাকে, সেই বাক্যটি যদি সদর্থক হয় তাহলে আই বচন হবে, নঅর্থক হলে ও বচন হবে। আমি এখানে পার্সেন্টেজটা আর একটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো 99% ছাত্র ক্লাসে উপস্থিত ছিল না। দেখো 99% ছাত্র ক্লাসে উপস্থিত ছিল না, দেখো পার্সেন্টেজ বলেছিলাম, আর এখানে নয়, ছিল না নয়, পার্সেন্টেজ নয় থাকলে বলেছিলাম ও বচন হবে। তাহলে এইটা কি ও বচন হবে? ও বচন হলে কোনো ছাত্র নয়, ছাত্র যারা ক্লাসে উপস্থিত ছিল। দেখো তুমি বলবে, তোমরা ভাববে যে এটা একটা নঅর্থক বচন, আবার শেষে কেন সদর্থক হলো। দেখো আমি বলেছি প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। 99% হলেও কোনো হবে। তোমরা বলবে বাবা বাবা, ক্লাসে 99% ছেলে আছে, তাহলে আমি কি করে কোনো বলবো? হ্যাঁ, নিয়মে কিন্তু তাই। একজন তো নেই, তাহলে একজন নেই আমরা কি করে বলবো? হয় কোনো নাহলে সব, এটাই বলতে হবে। এটা নেগেটিভ আছে, তাহলে কোনো ছাত্র নয়, ছাত্র যারা ক্লাসে উপস্থিত ছিল, প্রেজেন্ট টেন্সের জন্য এটি করতে হলো। যদি বলি একজন ছাত্র, 1% ছাত্র, 1% ছাত্র, 1% ছাত্র ফেল করেছে। 1% ছাত্র ফেল করেছে। দেখো তাহলে ক্লাস থেকে, একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে উত্তীর্ণ হওয়ার সময় 100 জনের মধ্যে একজন ছাত্র পাস করতে পারেনি। তাহলে তুমি কিভাবে বলবে? তুমি বলবে না প্রায় সব পাস করে গেছে, ও সব কথা হবে না, হয় সকল বলতে হবে, নাহলে কোনো বলতে হবে।
তাহলে আমাদের রুলস অনুযায়ী যেহেতু পার্সেন্টেজ বলে দেওয়া আছে, এটা সদর্থক বাক্য বলে আছে, তাহলে এটা আই বচন হবে। তাহলে আই বচন আমরা লিখব কোন কোন ছাত্র, হয় ছাত্র যারা যারা ফেল করেছে, যারা ফেল করেছে। দেখো এইগুলো কিন্তু মনে রাখতে হবে, এইগুলো ভুলে গেলে চলবে না। তাহলে আমাদের এটি ছিল আমাদের দ্বিতীয় রুলস। আর তৃতীয় রুলস ছিল যদি কোনো বাক্যের মধ্যে কোনোই নয়, কিছুই নয়, কেহ নয়, কখনো নয় ইত্যাদি শব্দ থাকলে সেটিকে ই বচনে রূপান্তর করতে হবে, কেননা ওইগুলোর মধ্যে নেগেটিভ ফোর্স লুকিয়ে আছে। আজকে এই অবধি থাকলো, পরের দিন আমরা আরো কয়েকটি, আরো 4-5টি রুলস আছে আমরা আলোচনা করব। তোমরা প্র্যাকটিস করো, যেগুলি বললাম যে কোনো একটি বই, আমাদের যে পাঠ্য বিষয় আমাদের বলা আছে, যে কোনো একটা বই দেখে তোমরা বাক্যগুলিকে নাও, নিয়ে এই যে তিনটে রুলস যে বাক্যের মধ্যে থাকবে সেই বাক্যগুলিকে প্র্যাকটিস করো। প্রবলেম হলে আমি বলে দেবো, হোয়াটসঅ্যাপে আমাকে তোমরা সেন্ড করে দিও। যুক্তিবিজ্ঞানে রূপান্তর করার জন্য যে 3টি রুল শিখিয়েছি, তার মধ্যে একটি রুলসের মধ্যে ছিল কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায় সব, পার্সেন্টেজ ইত্যাদি। এই শব্দগুলি কোনো বাক্যের মধ্যে থাকলে সেটিকে নেগেটিভ থাকলে ও বচন, আর নেগেটিভ না থাকলে আই বচনে রূপান্তর করতে হবে বলেছিলাম। কিন্তু দেখো এই ফিউ একটি শব্দ, যার বাংলা হলো স্বল্প সংখ্যক। এই স্বল্প সংখ্যক অথবা ফিউ এর মধ্যে একটি নেগেটিভ ফোর্স লুকিয়ে আছে। তাই ফিউ অথবা স্বল্প সংখ্যক কোনো সদর্থক বাক্যের মধ্যে থাকলে সেটিকে আমরা ও বচনে রূপান্তর করব। যদি আমরা বলি স্বল্প সংখ্যক মানুষ শিক্ষিত, তোমরা হয়তো বলবে ও স্বল্প সংখ্যক মানুষ শিক্ষিত, তাহলে এই বাক্যটি তাহলে সদর্থক বাক্য। সদর্থক বাক্য মানেই আমরা আই বচনে রূপান্তর করব, কিন্তু না, এইটা মনে রাখতে হবে স্বল্প সংখ্যক এর মধ্যেই নেগেটিভ ফোর্স লুকিয়ে আছে। তাহলে এর মধ্যে নেগেটিভ ফোর্স লুকিয়ে আছে মানেই বাক্যটি নঅর্থক বাক্য। তাই এই বাক্যটিকে আমরা ও বচনে রূপান্তর করব। তাহলে কি বলবো, কোনো কোনো মানুষ নয় শিক্ষিত, কোনো কোনো মানুষ নয় শিক্ষিত। এইটাই তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এইবার পরের রুলস বলি, শোনো। পরের রুলস, যদি কোনো বাক্যের মধ্যে কদাচিৎ, কচ্চিৎ, কিছু না, এইরকম শব্দগুলি থাকে, আমি 2-1টা শব্দ লিখে দিচ্ছি, তোমরা দেখে নেবে। যদি কোনো সদর্থক বাক্যের মধ্যে কদাচিৎ, কচ্চিৎ, কিছু না, এই রকম শব্দ থাকে, তাহলে সেই বাক্যটিকে যুক্তিবাক্যে রূপান্তর করার সময় ও বচনে রূপান্তর করতে হবে। কেন? কদাচিৎ বাক্যের মধ্যে নঅর্থক ফোর্স লুকিয়ে আছে। যদি বলা হয় কদাচিৎ মানুষ স্বার্থপর, কদাচিৎ মানুষ স্বার্থপর, তাহলে কদাচিৎ আছে মানেই তোমরা ও বচনে রূপান্তর করবে, কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। দেখো, তাহলে এই একটা রুলস হয়ে গেল। কদাচিৎ, কচ্চিৎ, কিছু না, এই বাক্যগুলি, এই শব্দগুলি কোনো বাক্যের মধ্যে থাকলে ও বচন করব। আর যদি নঅর্থক চিহ্ন থাকে, বলে কদাচিৎ মানুষ স্বার্থপর নয়, যদি থাকে তাহলে আমরা আই বচনে রূপান্তর করব। তাহলে কেন? কদাচিৎ এর মধ্যে নঅর্থক আছে, আবার নয় নঅর্থক আছে, দুটি নয় নয় আমরা সদর্থক হয়ে যাবে। তাহলে আই বচনে কোনো কোনো মানুষ, যেটা নয়,
কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। দেখো, যখন বলেছিলাম যে কদাচিৎ মানুষ স্বার্থপর, তখন ও বচন হবে, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর। যখন বলা হচ্ছে কদাচিৎ মানুষ স্বার্থপর নয়, তখন দেখো দুটি নয় নয় সদর্থক হয়ে যাবে, তখন আই বচন হলো কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। তাহলে এই একটা রুলস জানা হয়ে গেল। কদাচিৎ, কচ্চিৎ, কিছু নয়, এই রকম শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে সেটিকে আমরা আই বচনে রূপান্তর করব, যদি নর্থক ও বচনে রূপান্তর করব, কদাচিতের মধ্যে নর্থক ফোর্স আছে বলে, আর যদি নর্থক থাকে তাহলে আমরা আই বচনে রূপান্তর করব। আর একটা রুলস দেখো, যদি কোনো বাক্যের মধ্যে মাত্র, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র শব্দগুলি থাকে, তাহলে সেই বাক্যটিকে আমরা লজিক্যালি ফর্মে রূপান্তর করার সময় আমরা এ বচনে রূপান্তর করব। এইখানে একটি জিনিস মনে রাখতে হবে, এ বচনে রূপান্তর করব, কিন্তু মূল বচনের উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে। তাহলে কি কি বলেছি? মাত্র, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র ইত্যাদি শব্দগুলি কোনো বাক্যের মধ্যে থাকলে, সদর্থ বাক্যের মধ্যে থাকলে সেটিকে আমরা এ বচনে রূপান্তর করব, উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে। তাহলে বলছি দেখো, কেবলমাত্র ধার্মিক ব্যক্তিরাই সুখী। দেখো, কেবলমাত্র ধার্মিক ব্যক্তিরাই সুখী। দেখো, কেবলমাত্র ধার্মিক ব্যক্তিরাই সুখী। দেখো, কেবলমাত্র আছে, কেবলমাত্র থাকলেই এ বচন হবে বলে দিয়েছি। আর কি বলেছি? উদ্দেশ্য বিধেয় হবে, বিদ্বেষ উদ্ধি হবে। তাহলে এইটা হলো উদ্দেশ্য, এইটা হলো বিধেয়। তাহলে এ বচনে এলে বিধেয়টা উদ্দেশ্য হবে। তাহলে এ বচনের মানক কি হলো? সকল। সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। এইটা তাহলে কি? মাত্র, কেবলমাত্র, একমাত্র এই রকম শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে সেটা এ বচনে করব, উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে। আর একটি কথা মনে রাখার ব্যাপার আছে। দেখো, তাহলে মাত্র, একমাত্র, শুধুমাত্র থাকলেই ব্যাস হয়ে গেল, কিন্তু আর ব্যতিক্রম আছে। দেখো, ব্যতিক্রম যদি আমি বলি মানুষ, মানুষ মাত্রই স্বার্থপর, স্বার্থপর, তাহলে মাত্র আছে, মাত্র, একমাত্র, কেবলমাত্র তাহলে এ বচন হবে। ঠিক আছে, এ বচন হবে, উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে, এটা বলা ছিল। কিন্তু এটা ব্যতিক্রম। দেখো, এই মাত্র শব্দটি যদি বিদেহের আগে থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, উদ্দেশ্য বিধেয় হবে না, বিধেয় উদ্দেশ্য হবে না। তাহলে কেমন হবে? দেখো, তাহলে সকল মানুষ হয় স্বার্থপর। তোমরা হয়তো বলবে যে সমাজে সব মানুষই কি স্বার্থপর? দেখো, আমরা লজিক করতে গেলে আমরা বাস্তব দিকে লক্ষ্য রাখি না, আমরা আকারগত দিকটা লক্ষ্য রাখি। আকারগত মানে তার রুলসটাকে ফলো করছি কিনা সেটা আমরা লক্ষ্য রাখি। আমরা বেশি কোনো কোনো সময় বাস্তব দিকটা লক্ষ্য রাখি ঠিকই, কিন্তু আগে আমরা দেখব আকারগত সত্যতা ঠিক আছে কিনা, তারপরে বাস্তব সত্যতা আমরা দেখব। এখানে আমাদের রুলস অনুযায়ী যে বলা আছে, যেহেতু মাত্রটায় পরে চলে গেছে, স্বার্থপরের আগে আছে, বিধেয়ের আগে আছে, তাহলে আমার উদ্দেশ্য বিধেয় হলো না, বিধেয় উদ্দেশ্য হলো না, যা সেই থাকলো, শুধু খালি এ বচনে আমরা রূপান্তর করলাম। এটি একটি ব্যতিক্রম আছে, এইটা দেখো মনে রাখতে হবে। ব্যাস, এইবার আর একটা নিয়ম, একটা দেখি, একটা নিয়ম কি আছে দেখি দাদা। তাহলে মাত্র, একমাত্র হয়ে গেল, কেবলমাত্র হয়ে গেল, ব্যাস। এইবার আরও তোমরা যখন
বিভিন্ন বাক্যগুলোকে রূপান্তর করবে, তখন আরও অনেক রুলস, যেগুলো করতে করতেই তোমরা বুঝতে পারবে। দেখো একটা যেমন বলি, দেখো আমি বলছি রাম মরণশীল। দেখো এটা বললাম, রাম মরণশীল। দেখো এখানে দেখো কোনো রুলস এখানে নেই, কিন্তু এটা একটা, রামটা কি বিশিষ্ট বচন। বিশিষ্ট বচন সবসময় এ বচন হয়। তাহলে এ বচন, আর বিশিষ্ট বচনের ক্ষেত্রে আমরা মানক ব্যবহার করব না। তাহলে আমরা এখানে কি লিখব? তাহলে মানক কি, এ বচনে মানক কি ছিল? সকল সমস্ত। তাহলে এখানে সকল সমস্ত বলবো না, আমরা বিশিষ্ট বচনের ভিতরে কি খেত? শুধু খালি রাম হয় মরণশীল, ব্যাস আমরা এইটাই বলবো। আমরা এইবার এটা হলো বিশিষ্ট বচন। আর একটা আছে যে ছাড়া। ছাড়া, ছাড়া শব্দটা দেখো, ছাড়া যদি আমি বলি হরি ছাড়া সব ভাই বুদ্ধিমান, তাহলে এখানে কেমন হবে? দেখো, হরি ছাড়া সব ভাই বুদ্ধিমান যখন আমরা বলছি, হরি ছাড়া সব ভাই বুদ্ধিমান। দেখো এইখানে ছাড়াটা কি একটা নির্দিষ্ট করে দিয়েছে, হরি ছাড়া সব ভাই বুদ্ধিমান। তাহলে আমরা এইটাকে কিভাবে আমরা রূপান্তর করব? আমরা এটাকে রূপান্তর করব, এ বচনে রূপান্তর করব। এ বচনে সকল ভাই হয় বুদ্ধিমান, ব্র্যাকেটে লিখে দেব হরি ছাড়া। হরি ছাড়া এটা আমরা ব্র্যাকেটে লিখে দেব, কারণ নির্দিষ্ট করে দেওয়া আছে বলে, তাই আমরা এ বচনে করলাম, তাই আমরা ব্র্যাকেটে করে দিলাম। যদি আমরা বলি একজন ছাড়া সব ভাই বুদ্ধিমান, দেখো এইটা একটা কেমন উল্টে, কেমন চেঞ্জ হয়ে গেল। দেখো একজন ছাড়া সব ভাই বুদ্ধিমান, দেখো একজন ছাড়া, একজন ছাড়া, একজন ছাড়া সব ভাই বুদ্ধিমান। যখন একজন ছাড়া সব ভাই বুদ্ধিমান বললাম, দেখুন একজন কিন্তু নির্দিষ্ট করে কে বলে দেওয়া নেই। একজন, ওই যে বলেছিলাম না 1%, 99% থাকলে কোনো হবে, এখানে একই হবে, একইভাবে হবে। একজন ছাড়া সব ভাই বুদ্ধিমান হলে এখানে আই বচন হবে কোনো কোনো ভাই হয় বুদ্ধিমান। এখানে একজন ছাড়া শব্দটি ব্র্যাকেটের মধ্যে লিখবো না। কখন লিখবো? যখন নির্দিষ্ট বচন হবে তখন আমরা লিখবো। তাই আমরা এখানে একজন আমরা লিখলাম না, এটা আই বচনে রূপান্তর হয়ে গেল। এইভাবে কিছু কিছু ব্যতিক্রমমূলক কিছু বচন আসে, কিছু বাক্য আসে, তখন আমরা তার মানে দেখে সেটা আমরা নির্ণয় করব। আমরা যেমন আমরা যদি বলি যে বৃষ্টি হচ্ছে, দেখো এইটা যদি বলি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে এটাকে তো একটা তো ব্যাকরণসম্মত বাক্যে, প্রত্যেকটা বাক্যকে ব্যাকরণসম্মত বাক্যকে যুক্তিবিজ্ঞানে রূপান্তর করা যায়। প্রত্যেকটি ব্যাকরণসম্মত, এটা তো ব্যাকরণ, বৃষ্টি হচ্ছে, এবার সুন্দর একটা কথা আমরা ব্যবহার করি। তাহলে এইটা কি যখন আমরা যুক্তিবিজ্ঞানে রূপান্তর করব, তখন আমরা কি লিখব? আবহাওয়াটি হয় বৃষ্টিপূর্ণ, আবহাওয়াটি হয় বৃষ্টিপূর্ণ। আবহাওয়াটি হয়
বৃষ্টি পূর্ণ, এই রকম কিছু কিছু বাক্য আসে, দেখবে করতে করতে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে, এমন কিছু কঠিন নয়। শুধু যে নিয়মগুলি আমি বললাম সেই নিয়মগুলি তোমরা যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু কিচ্ছু না, এমন কিচ্ছু কঠিন না, শুধু খালি একটু প্র্যাকটিস আর কিছু নয়। আমরা কতগুলি নিয়ম পড়লাম, আমি তোমাদেরকে আর একবার মনে করিয়ে দিই। দেখো, 1 নম্বর আমরা কি বলেছি, সকল, সমস্ত, প্রত্যেকে, যে কেহ, সমস্ত, সার্বিকভাবে এই সব শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে সেটাকে এ বচনে রূপান্তর করবো, নর্থ থাকলে ও বচন। 2 নম্বর কি বলেছিলাম, কোনো কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায় সব, পার্সেন্টেজ, এই সব বাক্য শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে সেটিকে আমরা, বাক্যটি যদি সদর্থক হয় আই বচন, বাক্যটি যদি নঅর্থক হয় ও বচন বলেছি। আর একটা কি বলেছি, 3 নম্বরে কি বলেছি, কখনোও নয়, কিছুই নয়, কোনো নয়, কেহই নয়, এই রকম শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে ই বচন হবে। যেমন কখনো না, মানুষ কখনো দেবতা হতে পারে না, তাহলে কোনো মানুষই নয় দেবতা, এই রকম। 4 নম্বরে কি বলেছি, কদাচিৎ, কচ্ছিৎ, কিছু না, এই সব শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে ও বচন হবে, নর্থক থাকলে আই বচন, কেননা ওর মধ্যে নেগেটিভ ফোর্স আছে। তারপরে একটা বলেছি, মাত্র, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, এই সব শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে সেটি আমরা এ বচনে রূপান্তর করব, উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে। ব্যতিক্রম কি, যদি ওই মাত্র, একমাত্রটা যদি উদ্দেশ্যের আগে হয় তাহলে আমরা উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করব না। আর কি আছে, আর বলেছিলাম যে ফিউ, অল্প সংখ্যক শব্দটি কোনো বাক্যের মধ্যে থাকলে সেটা হচ্ছে ও বচন হবে, কেন স্বল্প সংখ্যক, এটি একটি নেগেটিভ ফোর্স এর মধ্যে আছে। আর অল্প সংখ্যক হলে কিন্তু অল্প সংখ্যকটা কিন্তু আই বচন হবে, কিন্তু এর মধ্যে নেগেটিভ ফোর্স নেই। নেগেটিভ ফোর্স কাজ আছে স্বল্প সংখ্যকের মধ্যে নেগেটিভ ফোর্স আছে, অল্প সংখ্যকের মধ্যে। এটি যখন থাকবে আই বচন হবে, এটি যখন থাকবে ও বচন হবে। এইটা শুধু একটু মনে রাখার আছে, আর কিচ্ছু মনে রাখার ব্যাপার নেই, আর সব করতে করতে হয়ে যাবে। এইবার তোমাদের দেখো 2-1টা আমি, দেখো এখানে বইতে তোমাদের অনেক দেওয়া আছে, তোমরা দেখো আমি একটা বলছি, দেখো বেশিরভাগ ছাত্র অলস। বেশিরভাগ ছাত্র অলস মানে বেশিরভাগ, কোনো ছাত্র হয় অলস, এরকম। পাখিরা জন্তু নয়, পাখিরা জন্তু না, কোনো পাখি না জন্তু, তাহলে ই বচনের মধ্যে পড়ে যাবে। মানুষ সাধারণত সৎ নয়, তাহলে সাধারণত থাকলে বলেছি আই বচন হবে, নয় আছে তাহলে ও বচন, কোনো মানুষ নয় সৎ। এইভাবে বইয়ের মধ্যে দেখো অনুশীলনীতে দেওয়া আছে, তোমরা কিছু করো, করার পরে কোনো প্রবলেম হলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো সলভ করে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোর মধ্যে আছে, লালটা